আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রক্তাক্ত বাংলাদেশের পিচঢালা পথ থেকে এই মুহূর্তে কাউকে ভালো আছেন কিনা এ কথা জিজ্ঞেস করা সমীচীন বলে মনে করছি না। আমরা সকলেই জানি বাংলাদেশে বর্তমান কোটা সংস্কার আন্দোলন চলমান রয়েছে। জুলাই মাসের প্রথম দিক থেকেই এবং তার পূর্বেও বাংলাদেশের উল্লেখযোগ্য পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনে রাজপথে নেমেছিলেন এবং দীর্ঘ কয়েকদিন তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে গেছেন। যে সময় একটি গাছের পাতাও তারা ছিঁড়েছেন এমন কোনো প্রমাণ আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু রাষ্ট্রীয় গণতান্ত্রিক অধিকার যে কোনো দাবি আদায়ের জন্য রাজপথে অবস্থান করা, আন্দোলন করা, মিছিল করা, মিটিং করা, এই অবস্থানে যখন সরকার দলীয় দায়িত্বশীল যারা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যারা ক্ষমতায় রয়েছেন তাদের সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা যে ধরনের বক্তব্যগুলো দিয়েছেন তা সম্পূর্ণই উস্কানিমূলক। এবং যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ঘোষণা করেছেন এদেরকে দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট, এরপরেই আমরা দেখেছি শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। সেই থেকে শুরু, আজ পুরো বাংলাদেশ রক্তাক্ত। যদি আমরা প্রথম থেকে আসি, আন্দোলনের সূচনা লগ্ন থেকে শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে তারা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে নাই, তারা তো মানুষের জানমালের উপর আঘাত করে নাই, তারা তো মানুষকে সংকটের মধ্যে ফেলে নাই। যেখানে আমরা দেখেছি নাস্তিকরা শাহবাগকে দিনের পর দিন, মাসকে মাস অবরুদ্ধ করে রেখেছিল, সেখানে শিক্ষার্থীদের কয়েকদিনের আন্দোলনে এমন কি সমস্যা তৈরি হয়েছে যে রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ ঘোষণা দিয়ে সদলীয় ক্যাডার দিয়ে তাদেরকে আক্রমণ করানো হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত তখনকার বক্তব্য এবং বর্তমান পরিস্থিতি যে বক্তব্যগুলো দায়িত্বশীলরা দিচ্ছেন তা থেকে বোঝা যায় সম্পূর্ণটাই সরকারের পরিকল্পিত ছিল। আমি কয়েকটা সংবাদের শিরোনাম যখন আমরা দেখেছি সেটা থেকে যদি বলি, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন যে রাষ্ট্রীয় সম্পদ যদি বিনষ্ট হয় অথবা যদি জনগণের দুর্ভোগ হয় তাহলে তিনি প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেবেন। অথচ তার আগেই জনগণের ভোগান্তি না করাতেই ছাত্রদের উপরে তার প্রশাসন গুলি করেছে, নির্মমভাবে খুন করেছে, শহীদ করা হয়েছে। প্রধানমন্ত্রী সেই রাজাকারের ভাষ্যে গেছে, আইনমন্ত্রী, প্রধান বিচারপতি তাদের ভাষ্য হলো এটা আদালতের রায়, আদালত ছাড়া এটার মীমাংসা করা সম্ভব না, যা আপনারা সকলেই জানেন এই কথাগুলি। কিন্তু আমরা কি দেখলাম, যখন প্রায় অর্ধশত শিক্ষার্থীকে শহীদ করা হয় তারপরে ওনারা বিশেষ আদালত বসিয়ে কোঠার সংস্কার করেন। কিন্তু যখন স্বাভাবিক পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, তখন তো এ কথাটুকুই যথেষ্ট ছিল যে কিছুটা দিন অপেক্ষা করো, আদালতের রায় আসুক, তারপরে আমরা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেব। না বলে দমন পীড়নের যে নীতি সরকারের রয়েছে তা শিক্ষার্থীদের উপর প্রয়োগ করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী কি বলেন, গণভবনের দরজা সব সময় খোলা রয়েছে। তো এতদিন গণভবনের দরজায় তালা মেরেছেন কেন? আজ তো 30-এর উপর শিশু শহীদ হয়েছে,
আজ তো কিশোররা শহীদ হয়েছে, আজ তো 16 বছর 17 বছর 18 বছর শিক্ষার্থীকে আপনি রিমান্ডে নিচ্ছেন, আজ তো শিক্ষার্থীদের সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে দিনের পর দিন আটকে রেখেছেন, হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছেন। পাকিস্তান হানাদার বাহিনীর যে রূপরেখা ছিল তা পরিবর্তন করে আজ বাসায় বাসায় শিক্ষার্থীদের তালাশ করা হচ্ছে। এখন কেন দরজা খুলেছেন? এতদিন আপনার দরজা কে বন্ধ রেখেছে? সবচেয়ে লজ্জার যে বিষয়টা, আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে, সরকার থেকে বলা হচ্ছে যে আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি, এখনো কেন আন্দোলন করছেন? তা আমার যেটা মত, যে শিক্ষার্থীদের যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সেতুমন্ত্রী শপথে বহাল কিভাবে থাকে? বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে আকাশ থেকে গুলি ছড়ানো, গরম পানি ছড়ানো, বাসায় বাসায় গ্লাস ভেঙে গুলি প্রবেশ করা কিসের জন্য? যদি দাবি মেনেই থাকেন, আপনার মন্ত্রীরা এখন পর্যন্ত শপথে বহাল কিভাবে? আজ প্রশাসনিক প্রধান বাহিনীদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, আমার মনে হয় যদি ন্যূনতম লজ্জাবোধ, ন্যূনতম বিবেক, ন্যূনতম মনুষ্যত্ব থাকতো, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারতেন না। কি বলেছেন? কোনো শিশু মারা যায়নি, যারা মারা গিয়েছেন তারা কিশোর। লজ্জা করে না তোমাদের? বাংলাদেশের কিশোর হত্যা করা তোমাদের জন্য কি তাহলে জায়েজ হয়ে গিয়েছে? শিশুরা তো রাজপথে নামে নাই, শিশুরা তো আন্দোলনে নামে নাই, তাদেরকে কেন বাসার মধ্যে বুলেট প্রবেশ করিয়ে বাবার কোলে সন্তানকে হত্যা করা হয়েছে? আরেকটা খুব সুন্দর কথা প্রধানমন্ত্রী কথায় কথায় বলেন, আমি কি দোষটা করেছি, আমাকে কেন পদত্যাগ করতে হবে, কেন জনগণ আমার পদত্যাগ চায়? অতীতের সব হিসাব যদি শাপলা চত্বর পিলখানা বাদও দেই, স্পষ্ট বলতে চাই, সাইদের বুকে গুলি ছোড়া কি আপনার পদত্যাগের কারণ হতে পারে না? তন্ময়কে শহীদ করা কি আপনার পদত্যাগের কারণ হতে পারে না? ৩০ জন শিশুকে হত্যা করা, 200+ শিক্ষার্থী এবং পথচারী ব্যবসায়ী এদেরকে হত্যা করা কি আপনার পদত্যাগের কারণ হতে পারে না? লজ্জা কি আছে আপনাদের? মানুষ্যত্ববোধ বা মানুষের বিবেক কি আপনাদের মধ্যে ন্যূনতম আছে? কেন পদত্যাগ করতে হবে? জনগণের জন্য আমরা এই করেছি সেই করেছি। আরেকটা কথা সব সময় বলে থাকেন, স্বজন হারার ব্যথা আমি বুঝি। হ্যাঁ, এটা আমরা জানি, স্বজন হারার ব্যথা আপনি বোঝেন, তবে সেটা শুধু আপনার স্বজন হারার ব্যথা বোঝেন। নসেদ আজ চতুর্থ ট্রাম ক্ষমতায় থাকা অবস্থায়ও এদেশের বিরোধী দলীয় যারা, এদেশের আপনার রাজনীতির বাইরে যারা, এদেরকে খুন গুম হত্যা এত পরিমাণ করেছেন যে আপনার হাত দেখলেই জনগণ মনে করে এটা রক্তে রঞ্জিত। তবুও কি বলবেন যে আমি কি দোষ করেছি যে আমার পদত্যাগ করা উচিত না? আপনি রাষ্ট্রের উন্নয়ন করেছেন, আমরা দেখেছি 200-র অধিক শিক্ষার্থী শহীদ হওয়ার পরেও আপনি মেট্রো রেল নিয়ে কান্না করেছেন, আপনি ওভারব্রিজ নিয়ে কান্না করেছেন। আপনি কি আসলে মানুষ? আপনারা কি আসলে মানুষ? বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সেখানে আমার বাবার, আমার ট্যাক্সের টাকা রয়েছে, প্রত্যেকটা দিন মজুরের ট্যাক্সের টাকা রয়েছে, প্রত্যেকটা নাগরিকের এখানে অংশগ্রহণ রয়েছে। এই সম্পদ ধ্বংস করা উচিত নয়, কিন্তু মানুষের জীবনের চেয়ে এই ধ্বংস, এ সম্পদের মূল্য কোনো ক্রমেই বেশি হতে পারে না, হবেও না। বাংলাদেশের যে স্থাপনাগুলো নষ্ট হয়েছে তা আবার এই জনগণের ট্যাক্সের টাকাই আপনারা ঠিক করবেন। আপনার পকেট থেকে অথবা আপনার এমপি মন্ত্রীদের পকেট থেকে 1 টাকাও দেবেন না, বরঞ্চ যে বরাদ্দ হবে সেখান থেকে চুরি করবেন।
এখন পর্যন্ত এখন এসে বলেন আমরা দাবি মেনে নিয়েছি, আমাদের গণভবনের দরজা খোলা আছে, আপনারা সব করেছেন, কিন্তু একটা জীবন ফিরিয়ে দেন, সাইদের জীবন ফিরিয়ে দেন, তন্ময়ের জীবন ফিরিয়ে দেন, আরো যারা শহীদ হয়েছে তাদের জীবন ফিরিয়ে দেন, শিশুদের জীবন ফিরিয়ে দেন, যারা মায়ের কোলে ছিল, যে বাসার সাথে খেলতে গিয়েছে তার জীবনটা ফিরিয়ে দেন। সে ক্ষমতা যদি আপনার থাকে, জনগণ আপনাকে মেনে নেবে, আর যদি সে ক্ষমতা না থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দেন। আরেকটি কথা বলতেই হয়, 1952-69 সহ যত আন্দোলন হয়েছে, শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধ ব্যতীত কোনো আন্দোলনে তৎকালীন ভিনদেশি শাসক থাকা অবস্থায়ও এত মানুষের প্রাণহানি ঘটে নাই। তবে কেন স্বাধীনতার পরে আমার ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আমার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া ওই খুনি প্রশাসনের হাতে আমারই দেশের নাগরিক ছাত্র সমাজ এমন নির্মমভাবে শহীদ হতে হবে? আজও গুলি চলছে, আজ অত্যাচার চলছে। তাই আহ্বান, মনুষ্যত্ববোধ আপনাদের জাগ্রত হোক, বিবেক আপনাদের কাছে জাগ্রত হোক, আপনাদের বিবেক কাজ করুক। আর যদি এ বিবেক কাজ না করে, আল্লাহ তাআলা যেন এ বিবেক বন্ধ করে দেন, এ আশাবাদ ব্যর্থ করে যুক্তিক দাবির যেটা এক দফায় ছিল, পরবর্তীতে 9 দফায় রূপান্তর হয়েছে, আজকে আবার সেটা এক দফায় রূপান্তর হয়েছে। তবে আগে যেমন ছিল কোটা সংস্কার, এখন হয়েছে সরকারের পদত্যাগ। আল্লাহ তাআলা যেন সঠিক দাবিগুলো, যুক্তিক দাবিগুলোতে আমাদের শিক্ষার্থীদের সফলতা দান করে। বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, বাংলাদেশের দাবি আদায় করতে আবারও রক্ত ঝরছে। এই রক্ত একদিন কথা বলবে, এই রক্ত এদেশের মানুষকে সঠিক মুক্তি দিবে বলে আশা করছি। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা সকলকে নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।